হ্যাঁ, তো প্রিভিয়াস ক্লাসে আমরা 5 ইয়ার প্ল্যানিং পড়ছিলাম, মানে পঞ্চবার্ষিকী বিভিন্ন পরিকল্পনা ইকোনমিক্সের ক্ষেত্রে। এবারে আমরা 7 নম্বর থেকে 12 নম্বর অবধি পড়বো। 12 নম্বরটা সেরকম ভাবে কমপ্লিট হয়নি, কারণ আমরা দেখেছিলাম যে প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে তারপরে নীতি আয়োগ এসেছিল, তো এরকম কিছু বিষয় আছে, আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, তো তোমরা চেষ্টা করবে আগে যারা দেখোনি তারা একটু ইউটিউবে যাবে, ওখানে তোমাদের জন্য নিউ ব্যাচ বলে করা আছে, একদম টপ প্লেলিস্টে দেখবে নিউ ব্যাচ, ডব্লিউবিসিএস প্রিলিমিনস, খুব সম্ভবত নামটা এক্স্যাক্টলি মনে নেই। তো ওখানেই তোমরা দেখবে যে 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে মেনশন আছে পার্ট 1, আর এটা পার্ট 2। এর ভিডিওটা তোমরা আগামীকাল সকালে পেয়ে যাবে, কেমন? তো 1 থেকে 6 অবধি খুব ভালো করে পড়বে, ওখান থেকেই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স হয়। আর এখান থেকেও প্রশ্ন হয়, সেগুলো কি কি হয় আমি বলে দেব। এই 12 অবধি কমপ্লিটের পর কিছু কোয়েশ্চেন্স রাখা আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে? যদি নেট ইস্যু হয় বা কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। চল, তো সিক্সথ প্ল্যানিং আমরা দেখছিলাম, ওটা কবে শেষ হয়েছিল সিক্সথ প্ল্যানিংটা? হ্যাঁ, 1985-তে শেষ হয়েছিল। আচ্ছা, তাহলে এর পরেও কিন্তু কোনো গ্যাপ ছিল না, একদম সিক্সথ প্ল্যানিংটা শেষ হয়েছে, তারপরে সেভেন্থ প্ল্যানিং স্টার্ট হয়েছে। তো আমি বারবারই বলেছি যে যে কোনো প্ল্যানিং এর, মানে 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেইন লক্ষ্য হচ্ছে কি না, মানব জাতির জীবনযাত্রার কি মানোন্নয়ন, তাই তো? হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে ইনক্রিজ করা। হ্যাঁ, চলো আমরা যেখানে ছিলাম, যে 5 ইয়ার প্ল্যানিং এর মেইন মোটিভ হচ্ছে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উন্নয়ন ঘটানো। তো এবারে আমরা দেখবো যে সেভেন্থ প্ল্যানিং এ কি কি রয়েছে বা কি কি আমরা পড়বো। তো সেক্ষেত্রে তোমরা জানো যে পিএম মানে প্রাইম মিনিস্টার কে ছিলেন? রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার, যিনি কিনা আমাদের ইয়াংগেস্ট পিএম, তাই তো? তো এই সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে এই সময় যে ফোকাসটা রাখা হয়েছিল কিসের ওপর, না ফুড, ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, এই জায়গাটা খেয়াল রাখবে, কেমন? যেটা আমি পরে অ্যাড করেছি। তো ফুড, ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটির ওপরে মেইন ফোকাসটা রেখেছিল। তো এই সময় আমরা যদি দেখতে যাই, আমরা কি দেখতে পাবো, না এই সময়ে প্রথমবার পাবলিক সেক্টরের সাথে সাথে প্রাইভেট সেক্টরেও কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, ইভেন অনেকটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ভারতের ক্ষেত্রে কি ধরনের ইকোনমি আমরা দেখতে পাই? ভারতের ক্ষেত্রে একদম মিক্সড ইকোনমি দেখতে পাই। মিক্সড ইকোনমি মানে হচ্ছে যেখানে পাবলিক সেক্টরের সাথে সাথে প্রাইভেট সেক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? তো পাবলিক সেক্টর মানে হচ্ছে যে গভর্নমেন্ট অথরিটি। ওকে, তো এইবারে এই প্ল্যানিং এ আমরা কি দেখব, সেভেন্থ প্ল্যানিং এ, না পাবলিক সেক্টরের উপর প্রাইভেট সেক্টর একটু প্রায়োরিটাইজড হয়, ঠিক আছে, একটু প্রাধান্য পায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টার্গেট রাখা হয় 5% মতো, এবং অ্যাচিভ করে কত না 6.01% মতো অ্যাচিভ করে, তার মানে অনেকটাই সাকসেসফুল ছিল। তো আমরা যদি একটু বিচার করতে যাই, আমরা দেখতে পাবো পরে প্রশ্ন আছে, ধরো তোমাকে দিল 187, 187, তো আমরা যদি এটাকে সিকুয়েন্সিয়ালি সাজাতে চাই, আমরা দেখবো ফার্স্ট প্ল্যানিং সব থেকে বেশি সাকসেসফুল ছিল। হ্যাঁ, একদমই ঠিক। 1 > 8 > 7, মানে প্রথমে যে প্ল্যানিংটা ছিল, ফার্স্ট প্ল্যানিংটা, সেটা সব থেকে বেশি সাকসেসফুল ছিল। তারপরে যদি আমরা দেখি 8 নম্বর প্ল্যানিংটা আমি একটু পরে পড়বো, সেটা সাকসেসফুল হয়েছিল। তো 7 নম্বর প্ল্যানিং এ যে ডিজিটটা দেখছো, সেটা দেখেও তোমরা বুঝতে পারছো যে সেই প্ল্যানিংটাও কিন্তু সাকসেসফুল ছিল। যাই হোক, ওটাতে আমরা পরে যাব। এবারে আমরা কি দেখব, না এই সময় কিছু কিছু বিষয় আমরা দেখতে পাই, কিছু কিছু স্টাবলিশমেন্ট হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন হয়। যেমন প্রথমেই দেখো 1988 কি হয়, সেবি। সেবি এর ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। সেবি এর ফুল ফর্ম কি না? হ্যাঁ, একদমই ঠিক, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা কিন্তু 1988 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, এবং পরে 1992 এর দিকে এটা অটোনমাস বডি, একটা স্বশাসিত বডিতে পরিণত হয়। তো এটা কিন্তু খেয়াল রাখবে ফুল ফর্মটা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি এদিকটাই দেখো বাম দিকে, না 1986-তে স্পিড পোস্ট এটা কিন্তু চালু হয়। ওকে, স্পিড পোস্ট চালু হয়।
এবারে আরো যদি দেখি 1988-তে, এই দেখো সেবি হচ্ছে 1988, তার সাথে সাথে ন্যাশনাল হাউজিং ব্যাংক, একদমই তাই, যেটা গৃহ লোন দেয়, তাই তো, ন্যাশনাল হাউজিং ব্যাংক। তো এটা আমরা দেখতে পাই। ওটা পরে, ওটাই যাচ্ছি, কেমন? হ্যাঁ, আচ্ছা। এছাড়া আমরা কি দেখি, এটা অতটা জেনে রাখা দরকার নেই, ব্ল্যাক বোল্ড ক্যাম্পেইন। তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে, 1989 প্রশ্ন আসে যে নেহেরু রোজগার যোজনা বা জওহর রোজগার যোজনা কবে কবে চালু হয়। প্রথমে দেখো, জওহর রোজগার যোজনা চালু হয় মানে জওহরলাল নেহেরুর নামে, কিন্তু দুটো আলাদা। গ্রামের জন্য মানে রুরাল সেক্টরের জন্য যেটা চালু হয় সেটা হচ্ছে জওহর, কত সালে? 1989, বোধহয় 2 অক্টোবর, তারিখটা আমার ঠিক খেয়াল নেই, খুব সম্ভবত 2 অক্টোবর। ওকে। আর নেহেরু রোজগার যোজনা সেটা তার পরের বছর, যেটা কিনা কার উপর না, আরবান সেক্টর। হ্যাঁ, তো নেহেরু রোজগার যোজনা যেটা, সেটা হচ্ছে আরবান সেক্টরের উপরে চালু হয়, মানে আরবান সেক্টরের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য এটা চালু হয়। তো এখানে কি কি খেয়াল রাখবে আমি আবার বলে দিচ্ছি। সেবি প্রতিষ্ঠিত হয় 1988, সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। স্পিড পোস্ট আমরা দেখছি তার 2 বছর আগে, মানে 1986-তে হয়। আচ্ছা, 1988-তে আরেকটা ব্যাংক আসে, সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। আর আমরা দেখি কি, 1989-তে হচ্ছে জওহর রোজগার যোজনা। কোন ক্ষেত্রের ডেভেলপমেন্টের জন্য এটা জরুরি সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রথমে আসছে, মানে আমাকে কি করতে হবে না, রুরাল সেক্টরকে প্রায়োরিটি দিতে হবে। ওকে। তো 1989-তে জওহর রোজগার যোজনা আসে, যেটা রুরাল সেক্টরকে মানে প্রায়োরিটি দেয় বা তার ডেভেলপমেন্টের জন্য। এবং 1990-তে হচ্ছে নেহেরু রোজগার যোজনা, যেটা কিনা আরবান সেক্টরের জন্য। ওকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সিডবি। সিডবির ফুল ফর্ম কি? হ্যাঁ, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 1990 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এরও ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পারলে একটু ফেয়ার করে এটা লিখে নেবে, কেমন? আর এছাড়া আমরা একটু দেখতেই পাই না, এই সময় এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। তোমাদের প্রথমেই বলেছি যে ওয়ার্ক, ফুড আর প্রোডাক্টিভিটি, এই 3টে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ এই বিষয়গুলো আসছে। এবং হিন্ডু রেট অফ গ্রোথ, এইটা বেসিক্যালি হতে থাকে, মানে ইকোনমি কি হয়, ইকোনমি বেরিয়ারে এই হিন্ডু রেট অফ গ্রোথটা আর কি ক্রস হতে থাকে। তোমরা জাস্ট এই টার্মটা খেয়াল রাখবে না, হিন্ডু রেট অফ গ্রোথ। ওকে, এই জায়গাটা খেয়াল রাখলেই হবে, আর বেশি কিছু এখানে জানার দরকার নেই। ওকে। নেক্সট নেক্সট আমরা আসবো অ্যানুয়াল প্ল্যানসে আসবো। ঠিক আছে, এই সময় কি হয় বিষয়টা বলে দিই। হ্যাঁ, একদমই। আচ্ছা, এইবারে আমরা আসবো এই অ্যানুয়াল প্ল্যানে যাব, তার আগে কয়েকটা বিষয় আমি বলে দিই। তোমরা দেখো, 7th প্ল্যান কত থেকে কত? 1985 থেকে 1900, হ্যাঁ 1990, 1985 থেকে 1990। আবার আমরা 8th প্ল্যানিং এ কি দেখছি না, শুরু হচ্ছে কবে, 92-তে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে, হ্যাঁ 92 থেকে 97। তার মানে কি 2 বছরের একটা গ্যাপ। তাহলে এই 2 বছর কি হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যানুয়াল প্ল্যান হয়েছে। তো এখানে কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা একটু একটু দেখে নিই, কেমন? এই সময় ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে হতে থাকে। ইভেন একটা শাসনতান্ত্রিক অচলাবস্থা, মানে বিষয়টা কি বলতো, যে পলিটিক্যাল বিভিন্ন ইস্যুস হতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ না, ভোলাটাইল পলিটিক্যাল সিচুয়েশন অফ দ্য সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকারের যে অস্থিতিশীল অবস্থা, এটা একটা হতে থাকে, একটা হাই ইনফ্লেশন হতে থাকে, মানে মুদ্রাস্ফীতি হতে থাকে। এবং যে ব্যালেন্স অফ পেমেন্ট, এই টার্মটা খেয়াল রাখবে, লেখা আছে কি এখানে ব্যালেন্স অফ পেমেন্ট? যাই হোক, হ্যাঁ এই তো, আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। হুম। তো এই ব্যালেন্স অফ পেমেন্টটা কি মানে কি বলতো, লেনদেন লেনদেন হয় তো, তার একটা সাম্য, এই ব্যালেন্স, সেটা কিন্তু কমতে থাকে। তো এরকম বিভিন্ন সিচুয়েশনের বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার কারণে ওই প্ল্যানিংটা
2 বছর আরো পিছিয়ে যাই 5 ইয়ার প্ল্যানিং, এবং আমাদেরকে কি পেতে হয় না অ্যানুয়াল প্ল্যান। দুটো আমরা অ্যানুয়াল প্ল্যান পেয়েছি, না 1990 থেকে 91 এবং 91 থেকে 92। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। তো এখানে ফিসকাল ডেফিসিট যেটা, সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এবারে বলো তো ফিসকাল ডেফিসিটটা আমাকে একটু ছোট্ট করে বলো বিষয়টা কি। ফিসকাল ডেফিসিট মানে কি বলো তো, ধরো কোনো একটা কাজের জন্য কিছু ব্যয় করা হবে, ওকে, তো কতটা পরিমাণ ব্যয় করবে এবং ওই যে সরকারের যে তহবিল থাকে, সে রাজস্ব থাকে, সেখান থেকে সে কতটা নেবে, ওই যে আয় ব্যয়ের হিসাব, তো ওই সমস্ত কিছু রিলেটেড কিন্তু এই ফিসকাল ডেফিসিট। কেমন, পরে আমরা আবার ডিটেলসে যাব। তো এই কারণগুলোর জন্য আমরা দেখি 92 থেকে প্ল্যানিং আবার চালু হয়। ওকে, এইবারে যেটা বলছিল স্বপন না, ওই নিউ ইকোনমিক পলিসি সেটা কবে আসে এখানে। তো নিউ ইকোনমিক পলিসি যেটা, সেটা আসে কবে, 1991 সালের দিকে আসে। ইকোনমিক পলিসি নিউ কেন আনা হচ্ছে না, যাতে ডেভেলপমেন্ট খুব ভালো রকমের হয়, মানে ইনভেস্টমেন্টকে আরো এনকারেজ করার জন্য, ইন্ডাস্ট্রি সেক্টরকে আরো বেশি প্রভাবশালী এবং তার প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, সেই কারণে নতুন নতুন পলিসি নিয়ে আসা হয়। তো 1991-তে হচ্ছে নিউ ইকোনমিক পলিসি আসে। কেমন, আচ্ছা, এবারে আমরা আসবো 8th প্ল্যানিং এর ক্ষেত্রে। তো 8th প্ল্যানিং তোমরা দেখছো যে 92 থেকে 97, এই টার্মটা কিন্তু মনে রাখবে, কারণ এইটা অনেক সাকসেসফুল হয়েছিল। তো এই সময় বিভিন্ন লক্ষ্য রাখা হয়, আমি কয়েকটা বিষয় বলে দিচ্ছি। সেটা হচ্ছে না মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি নিউ ইকোনমিক পলিসি এসছে, মানে কি ইন্ডাস্ট্রির একটা ভালো রকমের ডেভেলপমেন্ট হবে, মডার্নাইজড করা হবে। এছাড়া ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। ডিসেন্ট্রালাইজড মানে কি বলতো, বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, মানে ক্ষমতার হস্তান্তর করে, কেন্দ্রে ছিল জিনিসটা, কেন্দ্রে ছিল, বিকেন্দ্রীকরণ মানে কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ক্ষমতার, হ্যাঁ, ক্ষমতার হস্তান্তর করা। ওকে, তো 1992-তেও আমরা এর কিছু বেশ এফেক্ট দেখতে পাই ইকোনমিক পলিসির। ওকে, এই সময় আরো কি কি বিষয় হয় না, একটা বললাম যে মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রি, এটা তো হলোই, আর ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং এটাও হলো, এটাও খেয়াল রাখবে। তার সাথে কি হয়, যোজনা আসে কিছু। কি যোজনা না, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এটা 1993 সাল থেকে স্টার্ট হয়েছিল। ওকে, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। আমরা যখন পড়ছিলাম আমরা বললাম না 1, 8, 7, তোমরা দেখো টার্গেট ছিল 5.6%। ওকে, সেখানে অ্যাচিভ হয়েছে 6.8%, তার মানে একটা ভালো মতোই। তো এটাও কিন্তু মানে অষ্টম যে প্ল্যানিংটা, সেটাও অনেক বেশি এফেক্টিভ হয়েছিল। ঠিক আছে, আর কি বলা হয় যে কোনো অঞ্চল, ওই যে ডিসেন্ট্রালাইজড করা হচ্ছে, তো বিষয়টাতে কি বলা হচ্ছে, ছোট্ট করে বক্সের মধ্যে লেখা আছে যে দেশের কোনো অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে, এবং অঞ্চলগুলিতে যে অটোনমি, সেটা কিন্তু মাত্রাটা বৃদ্ধি পেতে পারে। মানে তার ফলে কি হবে, যে অটোনমাস যে সিস্টেমটা আছে, স্বশাসনের মাত্রা বৃদ্ধি পাবে, কারণ সেন্ট্রালের হাতে ক্ষমতাটা নেই সেই কারণে। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবে। নেক্সট, আরেকটা খুব ইম্পর্টেন্ট না, এলপিজি মডেলের বিষয় আমরা কিন্তু এখানে দেখতে পাই। তো এলপিজির যে ফুল ফর্ম, সেটা খুব ইম্পর্টেন্ট। কি কি, হ্যাঁ, তিনটে জিনিসের এফেক্টই আমরা এখানে দেখতে পাই। লিবারালাইজেশন মানে উদারনীতি, ঠিক আছে। প্রাইভেটাইজেশন মানে কি বলবো, কোনো কিছুকে প্রাইভেট করে দেওয়া, বেসরকারিকরণ। আর গ্লোবালাইজেশন মানে বিশ্বব্যাপী একটা জিনিসকে ছড়িয়ে দেওয়া। ওকে, তো এলপিজি মডেলটা আমরা কিন্তু এই 8th প্ল্যানিং এর ক্ষেত্রে এসে দেখতে পাই। এবং তোমরা এখানে যদি দেখতে চাও, সেখানে তোমরা দেখতে পাবে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের একটা বিষয় পাচ্ছি। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা কি কি জায়গা খেয়াল রাখবে এলপিজি মডেলটা। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, হ্যাঁ, নরসিমহা রাও ছিলেন, মনমোহন সিং ছিলেন অর্থমন্ত্রী। তো রাও মনমোহন সিং মডেল বা মনমোহন সিং মডেল, এলপিজি মডেলটা, এটা কিন্তু খেয়াল রাখবে। এই যে দেখো, রাও মনমোহন সিং মডেল ফার্স্ট ইন্ডিকেটিভ প্ল্যানিং, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে।
এরপরে আমরা যাব নাইন্থ প্ল্যানিং এ। নাইন্থ প্ল্যানিং এও কোনো গ্যাপ ছিল না। তো নাইন্থ প্ল্যানিং যেটা, সেটা 1997 থেকে 2002 সাল পর্যন্ত চলেছে। এই সময় প্রধানমন্ত্রী কে হচ্ছেন? অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন। ঠিক আছে, আমরা যখন প্ল্যানিং পড়ছিলাম একটা টাইমে আমরা কি পড়েছিলাম না, 20 পয়েন্ট প্রোগ্রাম পড়েছিলাম না যখন ফিফথ প্ল্যানিং পড়ি, তাই তো? হ্যাঁ, তো এই 20 পয়েন্ট প্রোগ্রাম যেটা, সেটা মানে কি বলেছিলাম না, 20টা মতো বিভিন্ন সেক্টর আছে যেগুলোর ডেভেলপমেন্টের চেষ্টা করা হচ্ছে। তো এই নাইন্থ প্ল্যানিং এ এসে আমরা কি দেখব না, আমরা দেখব যে এরকম 7টা যে বেসিক মিনিমাম সার্ভিস, মানুষের বেঁচে থাকার জন্য যে 7টা প্রায়োরিটাইজ হতে পারে, বিভিন্ন ক্ষেত্র হতে পারে, সেগুলোর উপরেও কিন্তু ফোকাস করা হচ্ছে। তো সেই 7টা এরিয়া কি কি হতে পারে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার খুব দরকার, স্যানিটেশন দরকার, কিছু কিছু এখানে মেনশন আছে, কিছু কিছু মেনশন নেই। ঠিক আছে, তো ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, হেলথ, প্রাইমারি এডুকেশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিউট্রিশন, তো এই বিষয়গুলোর উপরে কিন্তু বেশ জোর দেওয়া হয়। সেই কারণেই কিন্তু ওই সেভেন্থ যে, একদমই তাই, হ্যাঁ। তো এই সময় কিন্তু ওই যে 7 বেসিক যে মিনিমাম সার্ভিসগুলো সেগুলো দেওয়া হয়। ওকে, তোমরা দেখো খুব একটা খারাপ কিন্তু এর ফল হয়নি। এর টার্গেট ছিল কত? টার্গেট ছিল 7.1%, অ্যাচিভ হয়েছে 6.8%, নট ব্যাড। ওকে, তো এই সময় আমরা দেখতে পাই 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়, খুব ইম্পর্টেন্ট জিকে হিসেবে। না, 1999 এ ইন্দো আর পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়। হ্যাঁ, কিষাণ ক্রেডিট কার্ড, একদমই, হ্যাঁ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়। ঠিক আছে, ওগুলো আমরা সব পড়েছি, এখানেও লেখা আছে, এই যে 1998-তে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়। আরো কি হয় বলো তো, এই যে এক্ষুনি ইব্রাহিম বললো না পঞ্চায়েতি রাজ সিস্টেম আসে, এই যে এটা মনে রাখার জন্য বলেছিলাম। এমনিতে বেশি কিছু মনে রাখতে বলি না, তবে এই নাইন্থ প্ল্যানিং এর ক্ষেত্রে এই শর্টটা একটু খেয়াল রাখতে বলবো, ESPN। ওকে, নাইন্থ প্ল্যানিং এর ক্ষেত্রে শর্টে লেখা আছে, যেমন ফর আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট ফর উইমেন, SC/ST। ঠিক আছে, SC/ST এবং উইমেনদের জন্য এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা করা হয়। ওকে, ESPN নাইন্থ প্ল্যানিং, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, আর কি হয় না, আমরা বললাম এস ফর হচ্ছে 7 বেসিক মিনিমাম সার্ভিসেস। ওকে, আচ্ছা, পি ফর অনেকগুলোই আছে, যেমন পি ফর পঞ্চায়েতি রাজ, পি ফর প্রাইমারি এডুকেশন, পি ফর পাবলিক ডিস্ট্রিবিউটিভ সিস্টেম। তো এই বিষয়, আর এন ফর হচ্ছে নিউট্রিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নাইন্থ প্ল্যানিং এ ESPN কে আমরা দেখতে পাই। ক্লিয়ার? আর কিষাণ ক্রেডিট কার্ড তো খেয়াল রাখবে। এবারে আমরা আসছি 10th প্ল্যানিং এর ক্ষেত্রে। তো এখানে আর কোনো গ্যাপ নেই। এবারে তোমরা দেখতে পাচ্ছ 2002 থেকে 2007, এই যে 10th প্ল্যানিং, এটার সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী ছিলেন। ঠিক আছে, তো অটল বিহারী বাজপেয়ী, তার সাথে মনমোহন সিং, এনাদের লিডার, হ্যাঁ 2004 পর্যন্ত ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তো এই সময় আমরা আরো বেশ কিছু জিনিস দেখবো, আরো কিছু কোয়েশ্চেন্স দেখবো, খুব ইম্পর্টেন্ট বিষয় কয়েকটা। 2002 থেকে 2007, সেটা হচ্ছে 10th 5 year প্ল্যানিং। এটা মেইনলি ফোকাস করে ইনকাম আর এনার্জি, এনার্জি বলতে বিভিন্ন প্রকারের শক্তি, সেই উপর। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে পোখরানে কি হয়েছিল না, নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, ভারত নিউক্লিয়ার কান্ট্রিতে পরিণত হচ্ছিল। ওকে, একদম লাফিং বুদ্ধা প্রজেক্ট। তো এই যে প্ল্যানিংটা কি বলছে দেখো, দ্য প্ল্যান এইমড টু ডাবল দ্য পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া ইন দ্য নেক্সট 10 years। আগামী 10 বছরের জন্য মাথাপিছু আয় যাতে ডাবল হয়, এখন যে পরিমাণে আছে মাথাপিছু আয়, তো সেটা যাতে দ্বিগুণ হয়, সেই প্রচেষ্টাও কিন্তু করা হচ্ছিল আগামী 10 বছরের মধ্যে। এবং এবং আর কি বলা হচ্ছিল যে রিডিউস পোভার্টি রেশিও টু 15% বাই 2012। 2012-র মধ্যে যে পোভার্টি বলতে গরিবি, সেটাকে যাতে কমিয়ে আনা যায়, 15%-এ কমিয়ে আনা যায়, সেটাও কিন্তু চেষ্টা করা হচ্ছিল। পরবর্তীকালে আমরা যখন 10th প্ল্যানিং, এই 10th প্ল্যানিংয়ে আরো কিছু দেখবো, তখন আমরা দেখবো। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় বলে দিই। জিডিপি, এটা লিখে রাখো তো,
জিডিপি যে গ্রোথ সেটা যাতে 8% ইনক্রিজ হয় সেটার দিকে কিন্তু খেয়াল রাখা হয়েছিল। ওকে, জিডিপি 8% ইনক্রিজ। আচ্ছা, আমরা এখানে দেখলাম কি 2012-র মধ্যে মোটামুটি টার্গেট রেখেছে যে 15% গরিবি কমিয়ে দেবে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা কি বলতো, 2007-এর মধ্যে গরিবিটা 5%-এর মধ্যে নিয়ে আসার কিন্তু একটা প্রচেষ্টা চলছিল। ইভেন এই সময় আমরা দেখি যাতে এই আগামী 5 বছর, 5 বছরের প্ল্যানিং তো, 5 বছরে যাতে শিক্ষার যে হার, লিটারেসি রেট, সেটাকে নিয়ার বাই 72% করার একটা প্রচেষ্টা চলছিল। ইভেন তার সাথে সাথে এটাও চলছিল না, আমরা দেখছি 2012 সাল, তো 2012 সালের মধ্যে সেটা 72 থেকে আবার 80% করার প্রচেষ্টাও চলছিল। এবং তার সাথে সেই সময় অনেক কিছু বিষয় হচ্ছে তো না, বারবার স্যানিটেশন, হেলথ, ড্রিঙ্কিং ওয়াটার, এই বিষয়গুলোর উপর, নিউট্রিশন কেন জোর দেওয়া হচ্ছে না, শিশু মৃত্যুর হার সেই সময় অনেক বেশি হয়ে গেছিল। তো এই টার্গেটটাও রেখেছিল যে 2007-এর মধ্যে শিশু মৃত্যুর হার মানে ইনফ্যান্ট মর্টালিটি যে রেট, সেটা 45 প্রতি 1000-এ 45 জন করা, মানে প্রচুর হয়ে যাচ্ছিল, তো সেটাকে যাতে রিডিউস করে 45 কতজনের মধ্যে না 1000 জনের মধ্যে এটা টার্গেট রেখেছিল। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, দশম প্ল্যানিং এ শিশু মৃত্যুর হারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দশম প্ল্যানিং এ যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, সেটা 2007-এর ক্ষেত্রে মানে টার্গেট রাখা হয় 2007-এর মধ্যে যে 1000 জনের মধ্যে মোটামুটি কমিয়ে 45-এ যতদূর সম্ভব আনা যায়। ওকে, আর 2012-এর ক্ষেত্রে সেটাকে টার্গেট রাখা হয় আরো কমিয়ে দেওয়া, না 1000 জনের মধ্যে 28 জনে পরিণত করা। কম হলে তো অবশ্যই ভালো, না হলে তো আরো ভালো, কিন্তু যতটা সম্ভব রিডিউস করা যায় সেই প্রচেষ্টা কিন্তু হচ্ছে। আরো ছিল, আমরা দেখবো যে অরণ্যের পরিমাণ, ওটাকে বাড়ানোর চেষ্টা হচ্ছে, 25 হবে, 33 হবে, এরকম বিষয় কিন্তু রয়েছে। তো এগুলো জাস্ট একটু খেয়াল রাখবে। তো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে না, জিডিপি যে গ্রোথটা 8% জিডিপি গ্রোথ, এইটা খেয়াল রাখবে। ওকে, চলো আমরা আরো কোয়েশ্চেন করবো, সেখানে আমরা দেখবো যে ফার্স্ট প্ল্যানিং যখন হয় সেখানে কত পার্সেন্ট জিডিপি গ্রোথ হয়। ওকে, 18%, এরকম বিষয় আরো কিছু দেখবো। একদমই তাই, 18%। ঠিক আছে, তো এই সময়ে এই 10th প্ল্যানিং যখন হচ্ছে তখন আমরা কি দেখি না, ফুড ফর ওয়ার্ক, কাজের জন্য, সরি খাদ্যের জন্য কাজ। ঠিক আছে, এই বিষয়টাকে দেখতে পাই, 100 দিনের কাজের একটা কনসেপ্ট আসে। এবং আমরা কি দেখি, এখন যেটাকে আমরা মনরেগা বলি, মনরেগা, সেটা এম ফর কি, মহাত্মা গান্ধী। তো তো আগে এটা হ্যাঁ, আগে কি ছিল, ন্যাশনাল, হ্যাঁ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, মানে এমপ্লয়মেন্ট রিলেটেড। এই যে এমপ্লয়মেন্ট টার্মটা দেখছি আমরা, তো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটা 2005-এ আসে, সালটা খেয়াল রাখবে, 2005। ওকে, পরবর্তীকালে এর নামে এই যে সামনে একটা এম বসিয়ে দেওয়া হয় না, মহাত্মা গান্ধীর নামটা চেঞ্জ করা হয়, সেটা কবে না, 2009-তে। তাহলে এনরেগা যেটা, সেটা একটা আসে 2005-এ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, আর মনরেগাটা আসে 2009-তে, মানে নামটা চেঞ্জ করা হয়। প্রশ্ন করা হয় যে এই নামটা চেঞ্জ করে কবে মনরেগা করা হয় না, 2009। কেমন, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, টার্গেট ছিল 8.0%, মানে 8% মতো টার্গেট ছিল, আর অ্যাচিভ হয়েছে 7.7% মতো। ওকে, আর কি কি সেক্টর ছিল বা কি কি এরিয়া ছিল তোমরা জানোই, যে লিটারেসি, না না সব মনে রাখার দরকার নেই, ওই যে যেমন বললাম 1, 8, 7-এর ক্ষেত্রে ওগুলো একটু দেখে রাখবে, টার্গেট থেকে সেরকম প্রশ্ন আসেই না। কেমন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে লিটারেসি রেট দেখছিলাম যে ওটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে আগামী 5 বছরের শিক্ষার হার 72% করা, 2012-র মধ্যে 80% করা, তাই না? শিশু মৃত্যুর হারকে কমিয়ে দেওয়া, ফরেস্ট এরিয়া, অরণ্য, সেটাকে বলছে 2007-এর মধ্যে বাড়িয়ে দিতে হবে, 25% করতে হবে। ঠিক আছে, আবার বলছে 2012-র মধ্যে এটাকে 33% করতে হবে। এই বিষয়গুলো আছে। আবার কি এমপ্লয়মেন্ট,
এই জিনিসটার উপরও গুরুত্ব দেওয়া হয় না? অনেক কিছুই আছে, অনেক প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার, পভার্টি, পার ক্যাপিটা ইনকাম যাতে বৃদ্ধি পায় সেই বিষয়ের উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হবে। তো এইগুলো হচ্ছে 10th প্ল্যানিং এর সেক্টর আমরা দেখতে পাই। নেক্সট নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে 11th প্ল্যানিং। তো এবারে পিএম কে হয়েছেন? পিএম হয়েছেন মনমোহন সিং, একদম। এবং এই যে 11th যে প্ল্যানিংটা সেটা প্রিপেয়ার করেছিলেন কে? সি রঙ্গরাজন। হ্যাঁ, উনি কিন্তু এই প্ল্যানিংটা তৈরি করেছিলেন। এবারে তোমরা দেখতে পাবে যে ফোকাস করেছিল মেইনলি, আমরা এখানে দেখব কি ইনক্লুসিভ গ্রোথ। দেখো 12তে আমরা যাব, 12তে গিয়েও আমরা দেখব যে ফাস্টেস্ট ইনক্লুসিভ গ্রোথ যাতে হয় সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু 11th প্ল্যানিং এ প্রথমবারের জন্য কিন্তু এই ইনক্লুসিভ গ্রোথ, এটা এমনি কাটা হয়ে গেছিল, এটা কিন্তু কারেক্ট আছে। হ্যাঁ, তো ইনক্লুসিভ গ্রোথের ক্ষেত্রে কিন্তু 11th প্ল্যানিং এও দৃষ্টিপাত করা হয়। যেমন আমরা গরিবি হাটাও স্লোগান পেয়েছিলাম কত প্ল্যানিং এ, কত নম্বর প্ল্যানিং এ? 5 নম্বর প্ল্যানিং এ গরিবি হাটাও। হ্যাঁ, 5 নম্বর প্ল্যানিং এ আমরা গরিবি হাটাও স্লোগান পেয়েছিলাম। কিন্তু রিমুভাল অফ পভার্টি মানে গরিবি দূরীকরণটা আমরা দেখছিলাম 4th প্ল্যানিং থেকে পাচ্ছি। হ্যাঁ, যখনই আমাকে স্লোগানটা মেনশন করে দিচ্ছে ইউজ হচ্ছে সেটা 5-এ, 5th প্ল্যানিং এ। কিন্তু রিমুভাল অফ পভার্টি মানে গরিবি দূরীকরণ, হঠাৎ করেই তো কোনো কিছু শুরু হয়ে যাবে না, তার একটা রেশ চলে আসতে হবে, তাই না? তো ওটা যেমন একদমই তাই, 4th প্ল্যানিং এ সেটা কনসেপ্টটা আসে এবং সেই বিষয়ে কিছু শুরু হয় অল্প স্বল্প ভাবে, সেই অর্থে মানে বিরাট ব্যাপকভাবে শুরু হয়নি। তো সেই রকম ভাবে এই যে ইনক্লুসিভ যে গ্রোথ, র্যাপিড যে ইনক্লুসিভ গ্রোথ, দ্রুত বৃদ্ধি পাওয়া, সেইটার কনসেপ্টটা বা হালকা একটা রেশ আমরা পাই 11th প্ল্যানিং এ, রেশটা পাচ্ছি। তো 12th প্ল্যানিং এ আমরা যখন দেখবো তখন দেখবো না মেইন ফোকাসটা ওর উপরেই রয়েছে, তো এটা একটু খেয়াল রাখবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে মেনশন করা আছে না, 11th প্ল্যানিং এ এডুকেশনের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়, ডিস্টেন্ট এডুকেশন, কারণ সব সময় তো রেগুলারলি এডুকেশন নেওয়া সম্ভব হয় না, সবার পক্ষে হয় না। তো ডিস্টেন্স এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়, ফর্মাল নন ফর্মাল ডিস্টেন্স, ইভেন যে আইটি ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি এবং সেই ইনস্টিটিউশনের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। মানে মেইনলি চেষ্টা করছিল কি যাতে স্কিল, দক্ষতাকে আরো বেশি পরিমাণে বাড়ানো যায়, কমিউনিকেশনটাকে আরো বাড়ানো যায়। ইভেন আমরা আরো দেখবো এখানে বোধহয় লেখা আছে, আমি একটু স্ক্রল করি। হ্যাঁ, এরা এম করেছিল কি বলতো, 18 থেকে 23 বছর এইজ গ্রুপের মধ্যে যারা বিলং করে তাদের ক্ষেত্রে যে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, সেই উচ্চ শিক্ষায় এনরোলমেন্টটাকে বাড়ানো কিন্তু তাদের টার্গেট ছিল। ঠিক আছে, তো এই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে। আমি আবার বলে দিচ্ছি না, কনসেপ্ট আমরা পাই কিসের না, ইনক্লুসিভ যে র্যাপিড ইনক্লুসিভ গ্রোথের কনসেপ্ট আমরা পাই। আর কি পাচ্ছি না, আইটি সেক্টর সহ যেগুলো স্কিল ডেভেলপমেন্ট করে, দক্ষতার বৃদ্ধি করে, সেগুলোর বিকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে 18 থেকে 23 বছর এইজ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। 18 থেকে 23 বছর এইজ গ্রুপে যারা বিলং করে তাদের ক্ষেত্রে হায়ার এডুকেশনের যে এনরোলমেন্ট, যারা স্টুডেন্টস আছে তাদের নাম নথিভুক্ত করা এবং তাদেরকে বেশি বেশি পরিমাণে শিক্ষার এডুকেশন স্ট্রিমে নিয়ে আসা কিন্তু তাদের লক্ষ্য ছিল। কেমন? আর আমরা যদি এখানে দেখতে চাই তাহলে কি কি সেক্টরের উপর গুরুত্ব দিয়েছিল সেটা খুব ইজিলি আমরা খেয়াল রাখতে পারবো, একটু দেখে নেবে। কি বলো তো? না আমরা দেখছি কি সবকিছু এডুকেশন রিলেটেড 11th প্ল্যানিং এ, তাই তো? তার মানে কি টিচার্স, ওকে, টি ফর টেলিকমিউনিকেশন, ই ফর ইলেকট্রিসিটি, এ ফর অ্যানিমিয়া, প্রপার নিউট্রিশন পাচ্ছে না, সেই কারণে তার সেল গ্রোথ হচ্ছে না, মানে হিমোগ্লোবিন গ্রোথ হচ্ছে না, রেড ব্লাড সেলস তৈরি হচ্ছে না, অ্যানিমিয়ার শিকার হচ্ছে। ক্লিন ওয়াটার, হেলথ এডুকেশন, এনভায়রনমেন্ট, র্যাপিড গ্রোথ এবং লাস্টে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই এই বিষয়গুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তোমাদের এটা খেয়াল রাখার দরকার নেই। 13 প্ল্যানিং এটা এমনি প্ল্যানিংটা হয়েছিল, কিন্তু এর কোনো কিছুই আর কি
ইমপ্লিমেন্টেশন হয়নি। যাই হোক, এই গেল আমাদের 11th প্ল্যানিং। ঠিক আছে, 11th প্ল্যানিং বোঝা গেছে, এবারে আমরা 12-এ যাই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে জাস্ট বলে দিচ্ছি, ওরকম মনে রাখার দরকার নেই। টার্গেট ছিল 8.1, অ্যাচিভ হয়েছিল 7.9%, নট ব্যাড। ওকে, এবারে আমরা আসছি 12th প্ল্যানিং। না, আমরা দেখছি এর যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে 2012 থেকে 2017। সেই সময় মনমোহন সিং এর লিডারশিপে হয়েছিল, এবং সেই সময় ডেপুটি যে সিএম উপমুখ্যমন্ত্রী কে ছিলেন না মন্টেক সিং আহুলিয়া। হ্যাঁ, আহলুওয়ালিয়া ছিলেন। তো এগুলো অত খেয়াল রাখবে না, তোমরা জানো এই সময় কে ছিল প্ল্যানিং হ্যাঁ হ্যাঁ, এই সময় প্ল্যানিং কমিশন ডিসলভ হয়ে কে ছিল বলো? হ্যাঁ, কবে হয়? হ্যাঁ, 2015-র 1 জানুয়ারি নীতি আয়োগ আসে এবং প্ল্যানিং কমিশনকে হটিয়ে দেওয়া হয়, তোমরা জানো। সেই জন্য 12th প্ল্যানিংটা কমপ্লিট হয়নি। এবং তোমরা যদি দেখতে চাও যে এটা টার্গেট রেখেছিল 8% মতো, কিন্তু এক্স্যাক্টলি কতটা অ্যাচিভ করেছে কি করে বলবো, কারণ জিনিসটা তো থামিয়ে দেওয়া হচ্ছে। অ্যাজিউম করা হয় যে 6.5 থেকে 7% মতো, বাট এটা নট দ্য কারেক্ট ওয়ান। ওকে, তো এই সময় আমরা কি কি দেখবো না, এক্ষুনি বলছিলাম যে ফাস্টেস্ট মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল গ্রোথ, প্রচুর পরিমাণে গ্রোথ হবে, এবং যে স্কিল ডেভেলপমেন্টের প্রচন্ড প্রচেষ্টা করা হয়। না, কিছু আগে থেকে আমরা দেখছি মানুষকে যাতে আত্মনির্ভর করানো যায় সেই প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে, কারণ তাদের লক্ষ্য হচ্ছে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মানটাকে বাড়িয়ে দেওয়া। কেমন? তো স্কিল ডেভেলপমেন্ট একটা বিষয়, নেক্সট হচ্ছে হেলথ, এডুকেশন, এছাড়া পঞ্চায়েত, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই 12th প্ল্যানিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এখান থেকে সেরকম কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এই টার্মটা খেয়াল রাখবে কি না, ফাস্টেস্ট মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল গ্রোথ। কেমন? এই জায়গাটা খেয়াল রাখবে। এবারে আমাদের পরিকল্পনাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল 12টা। কয়েকটা প্রশ্নে আমরা যাব, তার আগে একটা বিষয় বলে দিই যে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদেরকে এমনি যদি জিজ্ঞাসা করে, হয়তো পরীক্ষায় প্রশ্ন এলো না, সাপোজ জেনে রাখা ভালো যে কতটা সফল হয়েছে বা কতটা ব্যর্থ হয়েছে ওভারঅল রেসপেক্টে, কোনো পার্টিকুলার সেপারেট প্ল্যানিং অনুযায়ী নয়, ওভারঅল রেসপেক্টে আমরা যদি বলি না, আমরা কি দেখতে পাচ্ছি এগ্রিকালচারে উন্নতি হয়েছে, তাই তো? ওকে, একদমই তাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতেও হয়েছে। ইভেন আমরা সেই সময় কি দেখতে পাই না, বিজ্ঞান মানে সায়েন্টিফিক বিভিন্ন টেকনোলজি আসে, তাই না? এডুকেশন সিস্টেম, বারবার দেখছি বিভিন্ন এডুকেশনের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে এডুকেশন সিস্টেমের বেশ ভালো রকম উন্নয়ন হয়। ইরিগেশন, এগ্রিকালচার বলছি মানে কি ইরিগেশন আসছে। আর কি পাচ্ছি আমরা? টেলিকমিউনিকেশন মানে সংযোগ, যোগাযোগ ব্যবস্থা। আর কি বলছো বলো? হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু যে গড় আয়টা সেটা যেমন বৃদ্ধি পায়, জিডিপি গ্রোথ হয়, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ হয়, এরকম বেশ ভালো রকমের গ্রোথ হয়েছিল। তো এগুলো হচ্ছে তার সাফল্য, বলো। হ্যাঁ, ব্যাংকিং সেক্টর, এটা খুব ভালো জিনিস মনে করেছো। ব্যাংকিং সেক্টর আমরা কি দেখেছি না, ন্যাশনালাইজড হয়, জাতীয়করণ হয়, তাই না? ব্যাংকিং সেক্টর একটা হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছিল, কিন্তু কিছু ব্যর্থতা রয়ে গেছে। যেমন গরিবি সম্পূর্ণরূপে আমরা ডেমলিশ করতে পারিনি, তাই না? যে দারিদ্রতা বা পোভার্টি সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিনাশ করতে পারা যায়নি, সেটা আমরা দেখতেই পাই এখনো। তো ওটা একটা পয়েন্ট যদি আমরা বলি ব্যর্থতার বিষয়গুলো। হ্যাঁ, একটা হচ্ছে পোভার্টি, কমপ্লিটলি এরাডিকশন সম্ভব হয়নি। নেক্সট, কালো টাকা মানে কি? ব্ল্যাক মানি, যার কোনো, হ্যাঁ, যার কোনো ট্যাক্সের হিসেব নিকেশ নেই গভর্নমেন্টের কাছে। তো এই যে ব্ল্যাক মানি সেটাকে কিন্তু খুব একটা কন্ট্রোলে আনতে পারেনি। ব্যাংকের ন্যাশনালাইজেশন হচ্ছে, অনেক নতুন নতুন ব্যাংক তৈরি হচ্ছে, বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম স্কিম আমরা পাচ্ছি, কিন্তু তবুও
এই যে ব্ল্যাক মানি, সেটার যে হিউজ এক্সপানশন, সেটাকে কিন্তু কন্ট্রোল করা হয়নি, যায়নি। বলো। হ্যাঁ, 10th প্ল্যানিং। হ্যাঁ, ওটাও কিন্তু সর্বশিক্ষা অভিযান তোমরা 10th প্ল্যানিং এ দেখবে, ওটা একটু বলে দিলে ভালোই হলো। আচ্ছা, ওটা কিন্তু সেরকম অর্থে সফল হয়নি, তবে কিছু অংশ হয়েছে। ওকে। আচ্ছা, এই সময় কি হয় না, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আমরা দেখতে পাই 1955 দিকে আসে, 1956-তে ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা আসে, তাই না? সেটাও খুব একটা বেশি কার্যকর হয়নি। এবারে বিভিন্ন কি ছিল, ক্ষমতাশালী ব্যক্তি ছিল, তাহলে জোর যার মুলুক তার, এই বিষয়টা অনেক ক্ষেত্রে কিন্তু প্রভাবিত হয়েছে। তো এইগুলো হচ্ছে ব্যর্থতা, এগুলো জাস্ট খেয়াল রাখার জন্য বললাম। আরেকটা ইনক্লুড করে নেবে এক্ষুনি, জ্যোতিষ্মান যেটা বললো না সর্বশিক্ষা অভিযান, সেটা কিন্তু 10th প্ল্যানিং এ। কেমন? ওকে। তো এই গেল তোমাদের প্ল্যানিং। তো এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলো, দিয়ে আমরা কোয়েশ্চেন আনসারে যাব। কারো অসুবিধে? ওকে, চলো এক এক করে আমরা দেখি, জাস্ট কয়েকটা কোয়েশ্চেন আনসার ডিসকাশন করে নিই না। দেখো, which 3 year is said as planning holiday for the country? প্ল্যান হলিডে কবে ছিল প্রথম? একদমই, খুব ইম্পর্টেন্ট, 1966 থেকে 1969। সেই সময় অনেকগুলো যুদ্ধ হয়েছিল। একদম, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, ইন্দো পাক, ইন্দো চায়না ওয়ার, ইনফ্লেশন হয়। হ্যাঁ, ইনফ্লেশন হয়, অনেক কিছুই হয়, তাই তো। আচ্ছা, তো প্ল্যান হলিডে তো আমরা দেখলাম 1966 থেকে 69। তাহলে এইটা কোন প্ল্যানিং এর পর ডিক্লেয়ার হয়েছিল? থার্ড প্ল্যানিং, মানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে কিন্তু এই ডিক্লারেশনটা হয়েছিল। ওকে, নো ডাউট। আচ্ছা, থার্ড প্ল্যানিং কত থেকে কত সাল বলে দাও? হ্যাঁ, 1961 থেকে 66। একদমই তাই। আচ্ছা আচ্ছা, এই যে চারটে দেওয়া আছে, যদিও আনসার দাগানো আছে, একটু আমাকে বলো যে কোনটা কোনটা কারেক্ট আছে না না আছে, আনসারটাকে ঠিক দাগানো আছে না ভুল দাগানো আছে। বলো। প্রথম প্ল্যানিং ঠিক আছে। একদমই ঠিক বলেছো, তাহলে প্রথম প্ল্যানিং ঠিক আছে 1951 থেকে 1956, সেকেন্ড প্ল্যানিংও ঠিক আছে 1956 থেকে 1961, থার্ড প্ল্যানিংও ঠিক আছে 1961 থেকে 1966। কিন্তু তিনটে প্ল্যানিং হলো 3 বছরের গ্যাপ, মনে রাখতে বলেছিলাম, তাই না? তাহলে 3 বছরের গ্যাপ মানে কি, 1966 থেকে 69, তোমরা এক্ষুনি বললে না প্ল্যান হলিডে এলো। তাহলে ফোর্থ, হ্যাঁ ফোর্থ প্ল্যানিং 1969 থেকে 1974 অবধি। ঠিক আছে, তাহলে ফোর্থটা ভুল আছে, তাহলে আনসার ঠিক দাগানো আছে। আচ্ছা, নেক্সট দেখি আনসার ঠিক দাগানো আছে কিনা। which 5 year plan duration was only 4 year? কোন প্ল্যানের ডিউরেশন 4 ইয়ার ছিল বলো তো? একদমই ঠিক, ফিফথ প্ল্যান। হ্যাঁ, ফিফথ প্ল্যান হওয়ার কথা ছিল 1974 থেকে 1979, কিন্তু সেই সময় মোরারজি দেসাইয়ের যে জনতা দল, সে মোরারজি দেশাইয়ের যে জনতা দল সে ক্ষমতায় আসে এবং উনি এটাকে থামিয়ে দেন, দিয়ে রোলিং প্ল্যান আনেন, তাই না? তো এটা 78-এ থামিয়ে দেওয়া হয়। তো এটা কি ছিল না 74 থেকে 78, সেজন্য ওয়াজ অনলি অফ 4 ইয়ার্স। ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপরে মানে ডিপেন্ড করে হয়েছে? একদম ঠিক। হ্যাঁ, মহালানবিশ মডেল, পিসি মহালানবিশ, উনি একজন পরিসংখ্যানবিদ ছিলেন, স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন। কেমন? দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স আমরা বলতে পারি প্রশান্ত চন্দ্র মহালানবিশকে। আচ্ছা, হ্যারোড ডোমার মডেলটা কোন প্ল্যানিং? হ্যাঁ, ফার্স্ট প্ল্যানিং। ওকে, চলো নেক্সট। ডিউরিং ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই, ওটা জিডিপি নয়, ন্যাশনাল ইনকাম। বলো, ন্যাশনাল ইনকাম কত ইনক্রিজ হয়েছিল? হ্যাঁ, 18%। ঠিক আছে, আমরা যখন ইয়েটা পড়ছিলাম, 9th প্ল্যানিংটা বোধহয় পড়ছিলাম, তখন আমরা দেখলাম কি না জিডিপি যে গ্রোথটা সেটা হচ্ছে
সরি 10th প্ল্যানিং, হ্যাঁ 10th প্ল্যানিং যখন পড়ছিলাম তখন আমরা দেখলাম জিডিপি গ্রোথটা, হ্যাঁ জিডিপি গ্রোথটা 8%। আর প্রথম প্ল্যানিং এর ক্ষেত্রে, হ্যাঁ প্রথম প্ল্যানিং এর ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম হচ্ছে 18% কিন্তু ইনক্রিজ করেছিল ন্যাশনাল ইনকাম। পরে আমরা ন্যাশনাল ইনকাম নিয়ে আরো ক্লাস করব। ওকে, আচ্ছা নেক্সট। নেক্সট বলেছে ইন ইন্ডিয়া এগ্রিকালচার হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন, হ্যাঁ হ্যাঁ গ্রিন রেভলিউশন, হ্যাঁ 1966। একদমই তাই। HYV এর ফুল ফর্ম হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, মানে হ্যাঁ উচ্চ ফলনশীল বীজ। হ্যাঁ মানে কি বলতো, না আবহাওয়ার যতই চেঞ্জ হোক না কেন বীজ সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবং ভালো পরিমাণে তোমাকে ফসল দেবে। সেই সময় আমরা গ্রিন রেভলিউশন দেখতে পাই, তাই না, গমের ওপর হয়, পাঞ্জাব হরিয়ানাতে বেশি দেখতে পাই। তো এটা হচ্ছে 1966, একদম ঠিক বলেছ। নেক্সট, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার, প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়? একদম 1950 সাল, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, which of the following, হ্যাঁ 15th মার্চ। হ্যাঁ নেক্সট দেখো, which of the following plan was more successful, চারটে অপশনের মধ্যে কোনটা সাকসেসফুল সব থেকে বেশি? চারটে অপশন দেখো। হ্যাঁ আমরা অপশনের রেসপেক্টে এখানে দেখবো 8th প্ল্যানিংটা, যদি এখানে 1 নম্বর থাকতো তাহলে 1 নম্বর করতাম, কিন্তু যেহেতু 1 নেই, কে কে আছে 8 7 3 6 আছে, তাহলে তারপরে 8, তারপরে কি হবে 7, এরকম ভাবে আমরা করতে পারি। কেমন? নেক্সট, আচ্ছা ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, এটা আমরা কোন প্ল্যানিং এ দেখতে পাই? বিকেন্দ্রীকরণ 8th প্ল্যানিং এ দেখতে পাই, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মডার্নাইজেশন যখন হয় তখন ডিসেন্ট্রালাইজেশন মানে বিকেন্দ্রীকরণ হয়, ক্ষমতার হস্তান্তর হয়ে যায়, কেন্দ্র থেকে ক্ষমতাটা সরে যায়, ছড়িয়ে যায়। কেমন? 8th প্ল্যানিং এর সময়। নেক্সট, the government has named এনরেগা scheme and the name is associated with the scheme is that of, কার নাম এনরেগার সাথে অ্যাসোসিয়েটেড ছিল যেটা পরবর্তীকালে নামান্তর হয়? হ্যাঁ মহাত্মা গান্ধী, একদমই তাই। ঠিক আছে, নামের মধ্যেই আছে। চলো নেক্সট, in which 5-year planning India witnessed two successive wars, দুটো পরপর যুদ্ধ কখন দেখে? হ্যাঁ হ্যাঁ ইন্দো চায়না আর ইন্দো পাক, একদমই তাই। 1962-তে ভারত আর চীনের যুদ্ধ এবং 1965-তে ভারত পাকিস্তানের যুদ্ধ, মানে দুটো পরপর যুদ্ধ হচ্ছে, সেটা আমরা দেখতে পাই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। হ্যাঁ লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছিলেন। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তাহলে দেখছো মনে আছে কত? হ্যাঁ একটু রিভিশন দিলে কেমন মনে থাকছে? চলো। হ্যাঁ হ্যাঁ রস্ট বলেছিলেন যে দিস ইজ টেক অফ স্টেজ, টেক অফ স্টেজ, তাই না? চলো, কিন্তু ওই যে টেক অফ স্টেজ বলেছিল যে মানে একদম উড়ান ভরেগি এরকম টাইপের বিষয়, কিন্তু ওই যেহেতু যুদ্ধটা হয়ে যাচ্ছে সেজন্য সেজন্য আস্তে আস্তে সেই প্ল্যানটা তো একদম মানে ইমপ্লিমেন্টেশন সেরকম ভাবে হয়নি, তাই না? আচ্ছা এটা বলো, ইন্ডিয়াস ফার্স্ট 5-year প্ল্যানিং কাকে প্রায়োরিটি দেয়? হ্যাঁ হ্যাঁ যেহেতু এখানে ইরিগেশন অপশনটা নেই তাহলে শুধুমাত্র এগ্রিকালচার আছে, আমরা এগ্রিকালচারে দাগাবো, সঙ্গে যদি ইরিগেশন থাকতো আমরা ইরিগেশন দাগাতাম। কেমন? আচ্ছা নেক্সট, দ্য হাইয়েস্ট বডি which approves the 5-year planning of India, হ্যাঁ প্ল্যানিং কমিশনের, হ্যাঁ প্ল্যানিং কমিশনের যে প্ল্যানগুলো আছে সেগুলোর তো কারোর অ্যাপ্রুভমেন্ট দরকার ইমপ্লিমেন্টেশনের জন্য, কার্যকারী হওয়ার জন্য। কে দেয় না? এনডিসি, মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কবে তৈরি হয়? 1952-তে তৈরি হয়, সালটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট।
এই সময় আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও দেখতে পাই। তাহলে দুটো জিনিস হয়ে গেল আমাদের 1952-তে। আচ্ছা, এটা বলো তো, in the post independence period economic reforms were first introduced in India under কার আন্ডারে হয়? হ্যাঁ, একদম। হ্যাঁ, মানে ওই নিও ইকোনমিক যে পলিসিটা আসে তার কথা বলছে, যে কার কোন গভর্নমেন্টের আন্ডারে আসে না, পিভি নরসিমহা রাওয়ের গভর্নমেন্টের আন্ডারে 1991-তে আসে। এবং সেই সময় আমরা কি দেখতে পাই, এলপিজি মডেলের একটা কনসেপ্ট দেখতে পাই, যে কিনা লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। একদম, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। আচ্ছা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এটা কোন মডেলের উপর তোমরা বলেছো? হ্যারোড ডোমার, একদম তাই। হ্যাঁ। আচ্ছা, আবার ঘুরে ফিরে সেই কোয়েশ্চেন না। আচ্ছা, নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। সেরকম আসে না পরীক্ষা, তবু দেখে রাখবে, দিতেই পারে, ডাব্লিউবিসিএস আসেনি এখন অবধি। না, নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি এটা কবে ইন্ট্রোডিউসড হয়? 1966। ওই যে এগ্রিকালচার স্ট্র্যাটেজি কেন বলছি না, গ্রিন রেভলিউশন, বিভিন্ন রকমের টেকনোলজি নিয়ে আসছে, সেই কারণে এটা কিন্তু খেয়াল রাখবে, কেমন? আচ্ছা, সেকেন্ড প্ল্যানিং কিসের উপর গুরুত্ব দেয়? হেভি ইন্ডাস্ট্রি, একদম। হ্যাঁ, ধরো তোমাকে হেভি ইন্ডাস্ট্রি অপশনে না দিয়ে অপশনে কি দিল না, র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, তাহলে কি করবে না, ইন্ডাস্ট্রি থাকলে ওটা হবে। ঠিক আছে, ধরো অপশনটা দিল না, এটা দেওয়া উচিত, হেভি ইন্ডাস্ট্রি দেওয়া উচিত, কারণ ভারী শিল্প উন্নয়ন হয়েছিল। কিন্তু সেটা যদি ধরো ঘুরিয়ে দিল, ঠিক আছে, না র্যাপিড, দ্রুত হারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তো সেটাও কিন্তু আমরা কি করব, সেকেন্ড প্ল্যানিং। একটু অপশন দেখে করতে হবে। নেক্সট। আচ্ছা, গরিবি হাটাও স্লোগান কখন দেখতে পাই? একদম, ফিফথ প্ল্যানিং। ওকে। আচ্ছা, নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোইং ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? প্রাইম মিনিস্টার, এটা কিন্তু খেয়াল রাখবে। একটু মিউট করে নেবে, হ্যাঁ। ওকে, চলো, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা কি দেখব, হোয়াট ওয়াজ দ্য মেইন মোটিভ অফ থার্ড 5 ইয়ার প্ল্যানিং? অ্যাকর্ডিং টু অপশন কি হবে? হ্যাঁ, ফোকাস করা হয়েছিল, ইন্ডাস্ট্রি নেই, এগ্রিকালচার করতে হবে। কেউ কিন্তু এই রুরাল ডেভেলপমেন্ট দেখে নিজে নিজে ভেবে নেবে না কিন্তু যে এটা ইন্ডাস্ট্রি বলেছে। রুরাল মানে হচ্ছে গ্রামীণ ক্ষেত্রের উন্নয়ন, কিন্তু এখানে বলেছে কি থার্ড প্ল্যানিং না, দেখো প্রথম প্ল্যানিং এ ছিল এগ্রিকালচার, সেকেন্ডে এলো ইন্ডাস্ট্রি, থার্ডে আবার সে কোথায় ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে এগ্রিকালচার, তার সাথেও কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে, কেমন? তো বেশি আমরা ফোকাস করছি এগ্রিকালচারের ওপরে, সেই জন্য এই যদি এগ্রিকালচার অপশনে দেয় আমাদেরকে ওটাকে কারেক্ট করতে হবে, কেমন? নেক্সট, what was the main motive বা main objective of the fifth 5 year planning? ফিফথ প্ল্যানিং এর অবজেক্টিভ কি ছিল? হ্যাঁ, গরিবি হাটাও। হ্যাঁ, আর আত্মনির্ভর হওয়া, রিমুভাল অফ পভার্টি আর অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স, মানে আত্মনির্ভর হওয়া আর গরিবের দূরীকরণ, কেমন? আচ্ছা, আর দু একটা প্রশ্ন 25 অব্দি আমরা করব, বাকি সব ইজি কোয়েশ্চেন রয়েছে, তারপরে আমরা ম্যাথ ক্লাসে যাব। আর এর পিডিএফ আমি দিয়ে দেবো আবারও, আর যদি কেউ ইউটিউবে দেখে তারা ডেসক্রিপশন বক্সে দেখলে পেয়ে যাবে লিঙ্ক, কেমন? এই যে এটা শেষ হলে তারা আছে এই দীপানিতা? ও আচ্ছা, না 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 না, এক্ষুনি করব, তারপরে একটু ব্রেক দেবো, তারপরে আবার করব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো, which of the following pair is incorrect? এর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট বলো তো? দেখো খেয়াল করো, প্রথম প্ল্যানিং ঠিক আছে,
ঠিক আছে। আচ্ছা, 11th প্ল্যানিংটা বলো তো। 2007 থেকে 2012। আচ্ছা, 8টা ঠিক আছে। 5thটা কবে ছিল? কবে ছিল? হ্যাঁ, 1974 থেকে 78 ছিল। তাহলে অপশন এটা আমার ভুল আছে, এটা আমার কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট, স্টাবলিশমেন্ট অফ চিত্তরঞ্জন লোকোমোটিভ, এটা কোন প্ল্যানিং এর সময় আমরা পাই দেখতে? প্রথম প্ল্যানিং এ আমরা যখন পড়ছিলাম। হ্যাঁ, 1950-এ হয়, তাই তো? এবং এটাকে আমরা ফার্স্ট প্ল্যানিং এর আন্ডারে ফেলতে পারি। নেক্সট, আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন কি? একদম, হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, নেক্সট দেখো, which 5-year planning had a motive of faster, more inclusive and sustainable growth? মোটিভ বলেছে, প্রথমবারের মোটিভ বলেনি, শুধু মোটিভ বলেছে। আমরা কাকে দেখাবো না মেইন ফোকাস? 12, 12। হ্যাঁ, যদি এখানে তোমাদের বলতো যে ফর দ্য ফার্স্ট টাইম কোন প্ল্যানিং এ আমরা সাস্টেনেবল বা ইনক্লুসিভ গ্রোথের কথা পাই, সেটা আমরা কি করব, তখন আমরা 11th করতাম। ঠিক আছে? ওকে, তাহলে জিনিসটা সোজা, ইকোনমিক খুব একটা কঠিন বিষয় নয়, তোমরা যখন বুঝতে পারবে তখন জিনিসটা সোজা। দেখো, যারা আগে ক্লাস করেছো তারা কেমন পটপট করে আনসার দিচ্ছ, তো সবাই এরকম পটপট করে আনসার দিতে পারবে, একটু রিভিশন করলেই হবে। কেমন? আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করি।